সো ওয়েলকাম গাইস। এখন আমরা দেখব হচ্ছে গত দিনের আমার যেই নতুনদের বিসিএস প্রস্তুতি লাইভ এমসিকিউর ডেইলি এক্সাম ছিল 50 মার্কসের বিজ্ঞানের, তার যেই ভুল অ্যান্সারগুলো সেগুলোর অ্যান্সার এবং সেগুলোর ব্যাখ্যা। তো শুরু করি। তো 29 নাম্বার যেটা আমরা হচ্ছে 29 পর্যন্ত দেখেছিলাম, এখন এখন 29 থেকে দেখব আবার। সো 29 নাম্বার থেকে শুরু করি। ম্যানুয়াল অ্যাসকেলেটরি পদ্ধতিতে রক্তচাপ নির্ণয়ের সময় কোন শব্দ শোনা হয়? সেটা হচ্ছে করোটকফ শব্দ। ম্যানুয়াল অ্যাক্সেলেটরি বা শ্রুতি নির্ভর পদ্ধতিতে ব্র্যাকিয়াল ধমনীর করোটকফ শব্দ শুনে সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ নির্ণয় করা হয়। অ্যাসকেলেটরি পদ্ধতি, এ পদ্ধতিতে একটি সিগমোম্যানোমিটারের কাফ বাহুর চারদিকে ছড়ানো হয় এবং ব্র্যাঙ্কিয়াল ধমনীর উপর স্টেথোস্কোপ স্থাপন করা হয়। কাফে বায়ু চাপ বাড়িয়ে ধমনীকে সাময়িকভাবে চেপে বন্ধ করা হয়। তখন কাফের নিচে রক্তপ্রবাহ বন্ধ থাকায় স্টেথোস্কোপে কোনো করোট কফ শব্দ শোনা যায় না। কাফের চাপ ধীরে ধীরে কমানো হলে ধমনীর ভেতর দিয়ে বিচ্ছিন্নভাবে রক্তপ্রবাহ শুরু হয়। এতে সৃষ্ট বিশেষ টোকা বা স্পন্দনধর্মী শব্দকে করোটকফ শব্দ বলা হয়। প্রথম স্পষ্ট করোটকফ শব্দ শোনার মুহূর্তে কাফে প্রদর্শিত চাপকে সিস্টোলিক রক্তচাপ হিসেবে ধরা হয়। চাপ আরও কমলে ধমনী ক্রমে পুরোপুরি উন্মুক্ত হয় এবং রক্তপ্রবাহ আবার তুলনামূলক মসৃণ হয়ে যায়। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে করোটকফ শব্দ সম্পূর্ণ বিলীন হওয়ার সময় চাপ সাধারণত ডায়াস্টোলিক রক্তচাপ নির্দেশ করে। নির্ভুল পরিমাপের জন্য রোগীর উপযোগী কাফ সঠিক বাহুর অবস্থান, ধীরে কাফের চাপ কমানো এবং শান্ত পরিবেশ প্রয়োজন। ডিজিটাল রক্তচাপ মাপার যন্ত্র সাধারণত করোটকফ শব্দ শোনে না। অধিকাংশ স্বয়ংক্রিয় যন্ত্র কাফের চাপের স্পন্দন বা অসিলেশন বিশ্লেষণ করে মান নির্ণয় করে। অন্যান্য অপশন: হৃদস্পন্দন, হৃদযন্ত্রের ভালভ বন্ধ হওয়ার সঙ্গে সম্পর্কিত। শ্বাসনালীর শব্দ ফুসফুস পরীক্ষা করতে শোনা হয়। অন্ত্রের শব্দ পরিপাক নালীর নড়াচড়ার সঙ্গে সম্পর্কিত। যে সমন্বিত বর্তনীতে প্রায় 10,000টির অধিক উপাদান থাকে তাকে কি বলা হয়? ভিএলএসআই। যে সমন্বিত বর্তনীতে প্রায় 10,000টির অধিক উপাদান থাকে তাকে ভিএলএসআই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। ভিএলএসআই পুনরূপ হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। একে অতি বৃহৎ মাত্রার সমন্বিত বর্তনী বলা হয়। ভিএলএসআইতে প্রায় 10,000টির অধিক উপাদান থাকে এবং উপাদানের মধ্যে ট্রানজিস্টর, রোধ, ডায়োড ও অন্যান্য ক্ষুদ্র ইলেকট্রনিক উপাদান থাকতে পারে। মাইক্রো ইলেকট্রনিক্স প্রযুক্তির সাহায্যে একটি ক্ষুদ্র অর্ধপরিবাহী চিপের মাধ্যমে এসব উপাদান ও তাদের সংযোগ তৈরি করা হয়। সমন্বিত বর্তনী বা আইসি এর পুনরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। একে সমন্বিত বর্তনী বলা হয়। একটি পূর্ণ ইলেকট্রনিক বর্তনী তৈরির প্রয়োজনীয় উপাদান একটি ক্ষুদ্র চিপে একত্রে নির্মাণ করা হয়। ফলে পৃথক ট্রানজিস্টর, রোধ ও ডায়োড আলাদাভাবে সংযোগ করে বর্তনী তৈরির প্রয়োজন অনেকাংশে কমে যায়। অন্যান্য অপশন: এসএসআই এর পূর্ণরূপ স্মল স্কেল ইন্টিগ্রেশন। এতে প্রায় 1 থেকে 10টি উপাদান থাকে। এমএসআই এর পুনরূপ মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এতে প্রায় 100টির উপাদান থাকে। এলএসআই এর পুনরূপ লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এতে প্রায় 1000টির উপাদান থাকে। সফলভাবে প্রথম গুটিবসন্ত টিকা উদ্ভাবন করেন কে? এডওয়ার্ড জেনার। ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার 1796 সালে গুটি বসন্ত প্রতিরোধে প্রথম সফল টিকাদান পরীক্ষা পরিচালনা করেন। এডওয়ার্ড জেনার ও
গুটি বসন্তের টিকা। এডওয়ার্ড জেনার লক্ষ্য করেছিলেন যে কাউপক্সে আক্রান্ত গোয়ালিনিরা সাধারণত মারাত্মক গুটি বসন্তে আক্রান্ত হন না। এ পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি 1796 সালে 8 বছর বয়সী জেমস ফিপসের শরীরের কাউপক্সের ক্ষত থেকে সংগৃহীত উপাদান প্রবেশ করান। পরবর্তী পরীক্ষায় দেখা যায় জেমস ফিপস গুটি বসন্তের বিরুদ্ধে সুরক্ষা অর্জন করেছে। জেনারের এই পরীক্ষাকে আধুনিক টিকা বিজ্ঞানের সূচনা বিন্দু এবং গুটি বসন্তের টিকাকে প্রথম সফল টিকা হিসেবে বিবেচনা করা হয়। জেনার তার গবেষণার ফল 1798 সালে প্রকাশ করেন, ফলে কোনো উৎসে 1798 সালেও আলোচনায় আসে, তবে প্রথম সফল টিকাদানের সাল 1996। টিকার ব্যাপক ব্যবহারের ফলে গুটি বসন্ত পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1980 সালে গুটি বসন্তকে বিশ্বব্যাপী নির্মূল রোগ হিসেবে ঘোষণা করে। অন্যান্য অপশন: লুই পাস্তুর জলাতঙ্কের প্রথম কার্যকর টিকা উদ্ভাবনের জন্য বিখ্যাত। রবার্ট কখ জীবাণুতত্ত্ব, কখের স্বীকার্য এবং যক্ষ্মার জীবাণু আবিষ্কারের সঙ্গে যুক্ত। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কারের জন্য বিখ্যাত। নিচের কোন নবায়নযোগ্য শক্তির উপাদান তুলনামূলক সবচেয়ে বেশি পূর্বানুমানযোগ্য? জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তি উৎপাদন তুলনামূলকভাবে সবচেয়ে বেশি পূর্বানুমানযোগ্য, কারণ জোয়ার ভাটার সময় ও প্রবাহ প্রধানত চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় প্রভাব এবং পৃথিবীর নিয়মিত গতির উপর নির্ভরশীল। জোয়ার ভাটার শক্তি সমুদ্রের পানির নিয়মিত জোয়ার উত্থান পতন বা জোয়ার ভাটা থেকে যে শক্তি আহরণ করা হয় তাকে জোয়ার ভাটার শক্তি বা টাইডাল এনার্জি বলা হয়। জোয়ার ভাটা সাধারণত চাঁদের এবং তুলনামূলকভাবে কম মাত্রার সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের ফলে সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্যের অবস্থান নিয়মিতভাবে পর্যবেক্ষণ হওয়ায় জোয়ার ভাটার সময়সূচি আগাম গণনা করা যায়। জোয়ার ভাটার শক্তি বেশি পূর্বানুমানযোগ্য হওয়ার কারণ: জোয়ার ভাটা আবহাওয়ার তাৎক্ষণিক পরিবর্তনের পরিবর্তে প্রধানত জ্যোতির্বৈজ্ঞানিক চক্র দ্বারা নিয়ন্ত্রিত। নির্দিষ্ট স্থানে কখন জোয়ার আসবে, কখন ভাটা হবে এবং প্রবাহ কখন সর্বাধিক হবে তা আগাম নির্ণয় করা সম্ভব। জোয়ারের ধরন ও প্রবাহের ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য সময়সূচিও দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করা যায়। জোয়ার ভাটার শক্তি পূর্বানুমানযোগ্য হলেও সবসময় সমান হারে বিদ্যুৎ উৎপাদন করে না। জোয়ার ও ভাটার মধ্যবর্তী স্থির পানির সময় বা স্ল্যাক ওয়াটার এ প্রবাহ ও উৎপাদন কমে যেতে পারে। স্থানীয় আবহাওয়া, সমুদ্রতলের গঠন, উপকূলের আকৃতি, যন্ত্রের দক্ষতা ও রক্ষণাবেক্ষণ প্রকৃতি উৎপাদনের প্রভাব ফেলতে পারে। অন্যান্য অপশন: বায়ু শক্তি। বায়ুর গতি ও দিক আবহাওয়ার কারণে দ্রুত পরিবর্তন হতে পারে। আধুনিক আবহাওয়ার পূর্বাভাস দিয়ে উৎপাদন অনুমান করা গেলেও তা জোয়ার ভাটার মতো দীর্ঘমেয়াদী নির্ভুল নয়। সৌরশক্তি। দিন রাত্রের চক্র পূর্বানুমানযোগ্য হলেও মেঘ, কুয়াশা, ধূলিকণা ও আবহাওয়া পরিবর্তনের সৌরবিদ্যুৎ এর প্রকৃত উপাদান ওঠানামা করে। বৃষ্টি নির্ভর ক্ষুদ্র জলবিদ্যুৎ এর উৎপাদন বৃষ্টিপাত ও নদীর প্রবাহের উপর নির্ভরশীল। অনিয়মিত বৃষ্টি ও খরা উৎপাদন উল্লেখযোগ্যভাবে কম হতে পারে। আদর্শ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনপুট রোধ কেমন হয়? অসীম। আদর্শ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে ইনপুট রোধ অসীম ধরা হয়, তাই এই ইনপুট টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা ওপি অ্যাম্প একটি উচ্চ গেইন সম্পন্ন ডিফারেনশিয়াল ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার। এর দুটি ইনপুট টার্মিনাল থাকে, ইনভার্টিং ইনপুট মাইনাস এবং নন ইনভার্টিং ইনপুট প্লাস। আদর্শ অ্যাম্পে আউটপুট ও ভোল্টেজ ইনপুট দুইটির ভোল্টেজের পার্থক্যর উপর নির্ভর করে। ইনপুট রোধ অসীম হওয়ার তাৎপর্য: অসীম ইনপুট রোধের অর্থ হলো অ্যাম্পে ইনপুট টার্মিনাল দিয়ে আদর্শভাবে কোনো কারেন্ট প্রবেশ করে না।
অর্থাৎ আই প্লাস ইজ ইকাল টু আই মাইনাস ইজ ইকাল টু 0। ফলে আপ অ্যাম্প তার সঙ্গে যুক্ত সংকেত উৎস থেকে কোনো কারেন্ট গ্রহণ করে না এবং উৎস বর্তনীকে আদর্শভাবে লোড করে না। আদর্শ অ্যাম্পে প্রধান বৈশিষ্ট্য: ইনপুট রোধ অসীম, আউটপুট রোধ শূন্য, ওপেন লুপ ভোল্টেজ গেইন অসীম, ব্যান্ডউইথ অসীম, ইনপুট কারেন্ট শূন্য, ইনপুট অফসেট ভোল্টেজ শূন্য। রোগ ও রোগ সৃষ্টিকারী জীবাণু সম্পর্কে সঠিক কোনটি? যক্ষ্মা, ব্যাকটেরিয়া। CRISPR-Cas9 প্রযুক্তি প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়? জিন সম্পাদনা। বাংলাদেশের জাতীয় ইপিআই সূচি অনুযায়ী MR টিকা 2টি ডোজ কোন বয়সে দেওয়া হয়? 9 ও 15 মাসে। BCG কোন ধরনের টিকা? জীবিত দুর্বলীকৃত টিকা। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই আনুষ্ঠানিকভাবে চালু হয় কত সালে? 7 এপ্রিল 1979। যক্ষ্মা, ব্যাকটেরিয়া। যক্ষ্মা একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। এর প্রধান জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। যক্ষ্মা ও ব্যাকটেরিয়া। যক্ষ্মা বা টিউবারকিউলোসিস সংক্ষেপে টিবি নামে পরিচিত। এটি রোগীর প্রধানত ফুসফুস আক্রান্ত করলেও বৃক্ক, অস্থি, মস্তিষ্কের আবরণ ও অন্যান্য অঙ্গেও হতে পারে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস একটি ব্যাকটেরিয়া। সক্রিয় ফুসফুসেও যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তি হাঁচি, কাশি বা কথা বলার সময় জীবাণুযুক্ত অতি ক্ষুদ্র কণা বাতাসে ছড়াতে পারে। অন্য ব্যক্তি এসব কণা শ্বাসের সঙ্গে গ্রহণ করলে জীবাণু দেহে প্রবেশ করতে পারে, তবে জীবাণু দেহে প্রবেশ করলেই প্রত্যেকের সক্রিয় যক্ষ্মা হয় না। অনেকের ক্ষেত্রে এটি সুপ্ত অবস্থায় থাকতে পারে। সক্রিয় যক্ষ্মার লক্ষণের মধ্যে দীর্ঘস্থায়ী কাশি, জ্বর, রাতে ঘাম, দুর্বলতা ও ওজন কমে যাওয়ার উল্লেখযোগ্য। রোগটি উপযুক্ত অ্যান্টিবায়োটিকের সমন্বয়ে চিকিৎসাযোগ্য। ব্যাকটেরিয়া জীবিত কোষের অণুজীব, এগুলোর নিজস্ব কোষঝিল্লি, রাইবোজোম ও বংশগত উপাদান থাকে এবং অনুকূল পরিবেশে কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে পারে। অন্যান্য অপশন: ডেঙ্গু, ব্যাকটেরিয়া। ডেঙ্গু একটি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। জলাতঙ্ক, ছত্রাক। জলাতঙ্ক ভাইরাসজনিত রোগ। কলেরা ভাইরাস। কলেরা একটি ব্যাকটেরিয়াজনিত অন্ত্রের রোগ। CRISPR-Cas9 প্রযুক্তি প্রধানত কিসে ব্যবহৃত হয়? জিন সম্পাদনা। CRISPR-9 প্রযুক্তি প্রধানত জীবের ডিএনএ এর নির্দিষ্ট অংশ কাটা, অপসারণ, পরিবর্তন বা নতুন ডিএনএ অনুক্রম সংযোজনের মাধ্যমে জিন তথা জিনোম সম্পাদনায় ব্যবহৃত হয়। CRISPR-Cas9 এর পুনরূপ হচ্ছে ক্লাস্টার্ড রেগুলেটরি ইন্টারস্পেসড শর্ট প্যালিন্ড্রোমিক রিপিটস। Cas9 হলো CRISPR অ্যাসোসিয়েটেড প্রোটিন 9 এর একটি ডিএনএ কর্তন নীতি নিউক্লিওজ এনজাইম। CRISPR-Cas ব্যবস্থা মূলত ব্যাকটেরিয়ার একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা যা ভাইরাসের জিনগত উপাদান শনাক্ত ও কাটতে সহায়তা করে। বিজ্ঞানীরা এই ব্যবস্থাকে পরীক্ষাগারে নির্দিষ্ট ডিএনএ অনুক্রম সম্পাদনায় প্রযুক্তি হিসেবে অভিযোজিত করেছে। তো এই হচ্ছে আমাদের আজকের পড়া। তো ধন্যবাদ সকলকে।